103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy the programme here on 5 EBI FM. শ্রোতা শুভ সন্ধ্যা। বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে আরও একবার চলে এলাম আপনাদের মাঝে। এমন কনকনে ঠান্ডার সন্ধ্যায় জমিয়ে বসে যান সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শুনতে গরম ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে, ঠিক আমার মতো আমি বসেছি এক কাপ গরম ধোয়া ওঠা চা নিয়ে। আজ আপনাদের সাথে আছি আমি সেই চির পুরাতন অভি, এবং আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় বাদল ভাই। প্রিয় শ্রোতা, আজ 8 এপ্রিল, বাংলা 25/1421। আচ্ছা, আমি তারা ফর্মালি শুরু করার আগে আমি বলতে চাই, কবি আপু একাই চা নিয়ে আসছে, আমার জন্য কেউ চা নাই আর কি। মাঝে মাঝে স্বার্থপর হতেই হয়, তাই দেখলাম সময় স্বল্পতার কারণে। না, তাই দেখলাম, নিশ্চয় খেয়ে অসুবিধা নেই, নেক্সট টাইম আমি এটা শোধ নিয়ে নিবো। না, সেটাই, 2 কাপ হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে পুরো 1 ঘন্টা থাকবো অনেক 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 আনন্দে আর তুমুল আড্ডায়। বাদল ভাই, আড্ডার কথা যখন বললেনই, এর মাঝে ফর্মালি সরি বলে দিচ্ছি চা না আনার জন্য। আড্ডার কথা যখন বলেই ফেললেন, তখন আমাকে প্রথমেই বলেন লাস্ট 4 দিনের ছুটিতে, মানে ইস্টার হলিডেতে কি করলেন? ওহো, আমি তো ডায়েরি লিখি না, মানে ডায়েরি লিখার অভ্যাস নাই, না তো ডায়েরি নিয়ে এসে বলা যেত। যাই হোক, না, ইনফ্যাক্ট লাস্ট 4 দিন ইস্টার হলিডেতে আমি যে কাজ করি, ইনফ্যাক্ট সেই কাজের ব্যাপারটা হচ্ছে যে পুরো অস্ট্রেলিয়া যখন হলিডেতে যায় তখন আমার কাজ সবচেয়ে বেশি। আচ্ছা। আবার পুরো অস্ট্রেলিয়া যখন প্রচন্ড কাজে বিজি, তখন হচ্ছে আমি অনেক রিল্যাক্স। তারপর আমি 2 দিন সময় পেয়েছিলাম, তো যেটা হচ্ছে যে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হয় না। যেমন ধরুন, আমি জানি না আপনি গেছেন কিনা, নোয়ালুঙ্গাতে কি বলেছে যে কি বলে সেন্ট দিয়ে ওরা একটা স্কাল্পচার করে, বিভিন্ন ওদের ওই একটা মেলা চলতেছিল, ওইটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, আনফরচুনেটলি হয় নাই। তারপরে ঘুড়ি উৎসব ছিল, সেটাতেও যাওয়ার খুব ইচ্ছা ছিল, হয় না। ইনফ্যাক্ট হয় নাই, যেটা হচ্ছে যে বাসায় লোকজন আসছে, যার কারণে ওইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলেন। অবশ্যই, সেটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম আপনাকে, যে সাউথ অস্ট্রেলিয়াতে, বিশেষ করে অ্যাডিলেইডে এত উৎসব চতুর্দিকে হতে থাকে। এই 2 দিন আগে ঘুড়ি উৎসব, অসাধারণ সব ছবি দেখেছি ফেসবুকে। সার্কাস গেল, আমার কিছু ফ্রেন্ড গিয়েছিল, তারপরে ফ্রিঞ্জ গেছে কতদিন আগে। সার্কাস কি শেষ হয়ে গেছে? আমি শিওর না, কিন্তু সামনে দেখেন, সামনে আছে ফুড ফেস্টিভ্যাল আসছে। আমি ভোজন মানুষ, আমি ডেফিনেটলি চেষ্টা করবো যেতে। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস কি দেখেন, চিন্তা করে, আমরা এমন একটা স্টেটে থাকি যেটা কিনা অলরেডি ওদের নামই হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া দ্য ফেস্টিভ্যাল স্টেট। হ্যাঁ, এবং আমরা এই শহরে বা স্টেটে বছরে 300-র বেশি অ্যাকচুয়ালি উৎসব পালন করে থাকি। এবং আজকে আপনি আসলে স্টেশনে আসার আগে আমাদের বন্ধু রিটার সাথে কথা হচ্ছিল, সেখান থেকে আসলে আমাদের ভাবনার সাথে আসলে মিলে যাবে, দর্শকদেরকে আমি শেয়ার করবো এক্ষুনি। আমরা এসেছিও কিন্তু একটা উৎসবের দেশ থেকে, এবং আমাদের উৎসব পালন এবং উৎসব নিয়ে মাতামাতির কোনো শেষ নেই। এবং এমন একটা অবস্থা, আমার কাছে মনে কি, ধরেন আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মানুষজন ওয়েট করে একটা, মানে কোন একটা উৎসব আসুক, কিছু একটা পেলেই হলো। আমরা কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে জিতছে, সাপোজ ক্রিকেট ম্যাচ, জিম্বাবুয়ের সাথে কিন্তু অনেকদিন ধরে জিতে আসতেছে, ওটা একটা উৎসব বানানো, রং খেলা শুরু হয়ে গেল। হ্যাঁ, কেনিয়ার সাথে জিতছে, ওটা একটা রং খেলা, মানে ব্যাপারটা এরকম। এটা আমি বলছিলাম যে আসলে আমি শুনছিলাম রিটা ওয়াজ টেলিং সামওয়ান that we are like family, Bangladeshi people, and she went to the Adelaide Oval for Bangladesh versus England match, and she supported us, isn't it, Rita? That's true. And she was saying that we are like her family now. That's good. Thank you. Only because our enthusiasm, our festive mode, and our approach and everything, মানে আমরা কত সহজে বন্ধু বানাতে পারি এই উৎসব নিয়ে। তো আমার কাছে মনে হয় যে আমি ধরেন এই পর্যন্ত তো অনেক জাতি দেখলাম, অনেক নেশন দেখলাম, তা আমার কাছে মনে হয় যে আমরা যতটা চেয়ারফুল নেশন, এইটা কিন্তু রেয়ার। ধরেন আমরা খালি কোন একটা অকেশন খুঁজি,
একটা অকেশন পাইলেই হয়েছে। এবং এখানে আমার একটা কথা মনে পড়ে গেছে, কোন একটা কয়েকদিন আগে কোন একটা মানে রিপোর্টে বের হয়েছে যে বাংলাদেশের এত সমস্যা থাকা সত্ত্বেও আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের প্রথম সারির সুখী মানুষের দেশ। আমি বোধহয় আমি ঠিক কনফার্ম না, বাট অষ্টম বা চতুর্থ এরকম কিছু একটা হবে টোটাল ওয়ার্ল্ডে এত কান্ট্রির মধ্যে। তার মানে দেখেন, মানে এটা অনলি বিকজ আমাদের ফেস্টিভ মুড এন্ড উৎসব। এবং তাই বাদল ভাই চলেন আজকে আমরা আমাদের বিভিন্ন ধরনের পরিচিত অপরিচিত একটু কম পরিচিত কিছুটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন উৎসব নিয়ে আমাদের শ্রোতাদের সাথে গল্প করি। সেটাই আমার মনে হয় শ্রোতাদের আজকে ভালো লাগবে। আমরা প্রথম আমার মনে হয় যেহেতু খুব কাছাকাছি হচ্ছে নববর্ষ আসতেছে, আমাদের বাংলা নববর্ষ, আমরা ওইটা নিয়ে কথা বলি, কি বলেন? ওকে, আমার কাছে মনে হয় যে বাংলা নববর্ষ, আমি 14 এপ্রিল হচ্ছে বাংলাদেশের বাঙালিদের জন্য এই ওয়ান অফ দ্য প্রোগ্রাম, ওয়ান অফ দ্য অনুষ্ঠান, ওয়ান অফ দ্য উৎসব যেটা সার্বজনীন। ইচ অ্যান্ড এভরিওয়ান, কি হিন্দু কি মুসলিম কি বুদ্ধ কি খ্রিস্টান, ডাজন্ট ফ্যাক্ট, ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে এটাতে পার্টিসিপেট করে। এবং শুধু পার্টিসিপেট করে না, শুধু পার্টিসিপেট করে না, মানে ফ্রম দ্য কোর অফ হার্ট, লাইক দ্যাট। এবং আমরা ধরেন আমরা দেখতাম যে আমরা ছোটবেলায় 3 সময় নতুন জামা কাপড় পেতাম, 2 ঈদে আর পয়লা বৈশাখে। এবং এই ট্রেডিশনটা আমি দেখছি যে আমি পরে দেখলাম যে সবারই আছে এবং এটা এখনো চলছে। এবং ফ্যাশন হাউসগুলো তো ওভাবে করে। পয়লা বৈশাখ নিয়ে আসলে আমরা ডিটেইল কথা আরো একটু পরে আসি। তার আগে চলেন আমাদের ধর্মীয় উৎসবগুলো কি আছে সেটা একটু আমরা এটাই যখন ওই বলতেছিলাম যে ড্রেসের কথা, আমাদের বাংলাদেশে মুসলিমরা করে হচ্ছে বেসিক্যালি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 2টা ধর্মীয় উৎসব করে। কিন্তু এর সাথে আরেকটা উৎসব করে, এটা ফুল মুসলিম কমিউনিটি করে না, পার্ট অফ মুসলিম কমিউনিটি করে, আশুরার উৎসব করে। আশুরার উৎসবটা তো জানেন যে ওই মানে হযরত হাসান হোসেনের একটা ইয়ে ছিল। আশুরার উৎসবটাও কিন্তু মানে এটা ইয়ের উৎসব, কি বলে, পার্ট অফ। তারপর হচ্ছে মূলত শিয়া মুসলিমরা বোধহয় এটা পালন করে থাকে নাকি? এরপর আরেকটা উৎসব যেটা হয়, আমি জানি না আপনি করছেন কিনা বা কখনো দেখছেন, সেটা হচ্ছে শবে বরাতের রাতের উৎসব। অবশ্যই এটা তো এইটা মানে ঈদ তো ঈদের জায়গায় আছে, ঈদের জায়গায় আছে, কিন্তু শবে বরাতের রাতে আমার মনে হয় বিশেষ করে ছেলেরা এত মজা করে। আচ্ছা, আমাদের সুযোগটা কম। ছেলেরা এত মজা করে। ওই রাত হচ্ছে ফ্রি সবার জন্য, মানে বাসায় কোনো বার্নিংস নেই, কিছু নাই, ইউ ক্যান ডু এনিথিং, দ্যাটস ফাইন। খালি বাসা বলতে আমি মসজিদে আছি, মসজিদে ইনফ্যাক্ট কিন্তু কেউ থাকে না, এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়ানো। সো এই শবে বরাতের অনুষ্ঠানটাও কিন্তু অনেক মানে উৎসবটা বিশাল বড় উৎসব। এবং এটা নিয়ে হচ্ছে যে খাবার হালুয়া টালুয়া এক বাসা থেকে আরেক বাসা নিয়ে যাওয়া, চালের রুটি হয়। তারপর হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের আমার মনে হয় ঈদ উল ফিতরের দিনের চাইতে ঈদ উল ফিতরের আগের দিনের রাতটা, যেটাকে আমরা চাঁদ রাত বলি, এই রাতটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানে ওয়ান অফ দ্য বেস্ট। সারা রাত জেগে থাকা, মা রান্না করছে, হাতে মেহেদি লাগাও, বাসা সাজাও, ফুল কিনে আনো। বেইলি রোডের ফুলের দোকানে, আমাদের শহর মানে ঢাকা তো অবশ্যই, তো বেইলি রোডের ফুলের দোকানের সামনে চিন্তা করেন, বা ইয়ের সামনে, ওটাকে কি বলে, হাইকোর্টের ওখানে চারুকলার অপোজিটের ফুলের দোকান, আপনি জাস্ট চিন্তা করেন এটা ডিফারেন্ট এই আমেজটা। আমি তো মানে কি বলবো, নস্টালজিক হয়ে যাচ্ছি। ওই একটা রাতই হচ্ছে যে পুরোটা শহর, পুরোটা দেশ জেগে থাকে এবং খুশি মনে জেগে থাকে আর কি। এবং এর সাথে ধরেন আরো অনেক ইয়ে ছিল, যে টিভি প্রোগ্রাম গুলো ছিল, কিছু ফিক্স টিভি প্রোগ্রাম ছিল, আমরা সব চাঁদ রাতে বসে থাকতাম। যেই মুহূর্তে ঈদের চাঁদটা উঠে, ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, ও মাই গড, এইটা শুনলে সঙ্গে সঙ্গে মনে হয় কি সামথিং চেঞ্জ হয়ে গেল, বাট টোটাল জিনিসটা মানে এনভায়রনমেন্ট চেঞ্জ এবং পুরো খুশি একদম একটা বড় সময়ের জন্য। এই গানের সাথে সাথে আপনি ওই পটকার আওয়াজ শুনেন না? অবশ্যই। এটা হচ্ছে বাচ্চাদের কাজ। এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এই আবদার ধরতাম যে কোনোভাবে যদি পটকা টটকা ফুটানো যায়। দিস টোটালি ডিফারেন্ট নাইট, এবং এটা খুব মজার একটা উৎসবের নাইট আমার কাছে মনে হয়। আরেকটা হলো ঈদ উল আজহা। ঈদ উল আজহার উৎসবটা টোটালি ডিফারেন্ট। ঈদ উল আজহার উৎসবটা হচ্ছে সবকিছুর কেন্দ্র হচ্ছে মানে ছাগল, সবকিছুর কেন্দ্র হচ্ছে পশু। ধরেন ছোটবেলায় এরকম হইতো যে গরু এনে আমরা আগে পুরো পাড়া ঘুরে আসতাম, কোন গরুটা সবচেয়ে বড়, কোনটা দাম কত, এবং এর সাথে কম্পেয়ার করতে হবে। আরেকটা জিনিস আমি জানি না আপনি এটা লক্ষ্য করেছেন কিনা,
কোন বাড়িতে কোরবানি সবার আগে হলো, কোন বাড়িতে কসাই সবার আগে এসছে, কে সবার আগে, সেটা নিয়ে একটা প্রতিযোগিতা, তাই না? বাচ্চাদের মধ্যে একটা অন্যরকম ব্যাপার। সেটাই যে ধর সবার আগে মানে আমরা খবর নিতাম অমুক ওই রোডে হচ্ছে সবার আগে গরুটা ফালাইছে, হ্যাঁ, না তখন মন খারাপ হইতো যে সেবার আমরা পারলাম না। হ্যাঁ, সেটাই। ওই ঈদুল আজহার পুরো ব্যাপারটা হচ্ছে আপনার ইয়ে নিয়ে, এটা একটা মানে খুব মানে পশু নিয়ে। এবং তবে একটা জিনিস কি, ধরেন ছোটবেলা আমরা যত যাই মজা করি, যত কিছুই করি, after sometimes we all know that why we do that sacrifice. Of course, হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। এবং এই স্যাক্রিফাইসটা কি, এটা আমাদের ফ্যামিলি থেকে প্রত্যেকটা মুসলিম মানে ফ্যামিলিতেই ছেলে মেয়েদের বুঝায় দেওয়া হয় যে it's just nothing like it's not only fun, এটার সাথে ফানের সাথে স্যাক্রিফাইস জড়িত আছে। এবং ওখান থেকে আমাদের স্যাক্রিফাইসের যেই মানে মেইন জিনিসটা আমাদের ভিতরে ঢুকে দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই। এছাড়া আমি একটু উল্লেখ করতে চাই আসলে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানগুলো সম্পর্কে। ওরা কিন্তু 12 মাসে 13 পার্বণ যেটা বলে, প্রচুর পরিমাণে পুজো এবং এটা হয়ে থাকে ওদের। প্রথম মানে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মোৎসব হচ্ছে দুর্গা পূজা। আচ্ছা আচ্ছা, আর অবশ্যই মানে দুর্গা দেবীর আগমন হয়, অসম্ভব সুন্দর পাড়ায়, মানে বিভিন্ন পাড়ায় সুন্দর সুন্দর মণ্ডপ, শাঁখারি বাজার। আমি পুরনো ঢাকাতে ছিলাম একটা লম্বা সময় আমার জীবনের, ইনফ্যাক্ট পুরোটাই প্রায়। তো আমি জানি ওখানে কি চরম সুন্দর একটা আবহাওয়া বা একটা কি সুন্দর করে পুজোর অনুষ্ঠানগুলো হয়। আমরা ছিলাম, আমি মিরপুরের, আমরা যেতাম হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের পাশে একটা জায়গা আছে, মানে ইয়ে কি বলেছে যে ওর নাম কি যেন, ওর নামটা চাক্কার করে সামথিং লাইক দ্যাট, আমি নামটা ভুলে গেলাম। আমি বেসিক্যালি খুব রিলিজিয়াস একটা ফ্যামিলি থেকে আসছি, খুবই রিলিজিয়াস। কিন্তু যখন এই ইয়েটা দুর্গাপূজা হইতো, আমি আমার মারে বলতাম যে মা আমি দুর্গাপূজা দেখতে যাবো, আমার মা কোনোদিন না করে নাই। আমাদের বাসায় তো মানে একটা নিয়ম করে আমরা যে সার্বজনীন, আমরা যে সবকিছু মানে এক্সপেক্ট করতে পারি, একসেপ্ট করতে পারি, আমরা ওপেন, আমরা সবাই মানে বাঙালিরা খুবই মানে খোলা মনের। এটাই হচ্ছে মেন কথা, এটা প্রুভ হচ্ছে, এটা খুব ভালো লাগতো। এছাড়াও যেমন অনেক আছে হিন্দু ধর্মের অনেক কিন্তু অনুষ্ঠান আছে, হয়তো আমরা ভেতরের ব্যাপারগুলো জানি না, কিন্তু কিছু নাম আমি আসলে উল্লেখ করতে চাই, শুনলে আমরা আসলে সবাই মনে করতে পারবো যে হ্যাঁ এগুলো হয়, আমরা শুনেছি। যেমন ধরেন মকর সংক্রান্তি ওরা পালন করে, দোলযাত্রা, সরস্বতী পূজা, কৃষ্ণ জন্মাষ্টমীর সময় তো ইনফ্যাক্ট মনে হয় ছুটিও থাকে স্কুলে। তারপর দীপাবলি তো ওয়ান অফ দ্য, এখানেও আমরা ইনফ্যাক্ট পালন করি। সরস্বতী পূজার দীপাবলি কি এক নাকি? হ্যাঁ, সরস্বতী পূজার দীপাবলি মনে হয় স্টুডেন্টদের জন্য করে। সরস্বতী পূজা তো অবশ্যই মানে হ্যাঁ মানে সরস্বতী পূজার সাথে শিক্ষার একটা ব্যাপার আছে, মানে সরস্বতী দেবীর আরাধনা করে হচ্ছে শিক্ষার জন্য, মানে বা মানে জ্ঞানের জন্য, আসলে জ্ঞানের আরাধনা হচ্ছে সরস্বতী দেবীর আরাধনা। এবং এ তো আছেই। এছাড়া রথযাত্রা হয়, গুরু পূর্ণিমা, রাখি বন্ধন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, মানে এটা একটা রাখি বন্ধনটা বিশাল ইয়ে, মানে আমি নিজে রাখি বেঁধেছি আমার মানে আমার অনেক ফ্রেন্ডকে বা যারা মানে মানে আমার এটা অসাধারণ, এটাও কিন্তু সর্বজনীন হয়ে গেছে না। তারপর হচ্ছে ছট পূজা, এরকম অনেক পূজার প্রোগ্রাম। এছাড়াও কিন্তু আমাদের দেশে দেখেন মানে আমরা সব ধর্ম মিলে এত সুন্দর একটা জাতি, আমাদের দেশে বুদ্ধ পূর্ণিমা খুব সুন্দর করে পালন করা হয়। মানে বুদ্ধ পূর্ণিমাতে এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান এবং পবিত্রতম উৎসব, এবং এটা বৈশাখ মাসে হয়, এটা আমি জানিয়ে দিই সবাইকে। বৈশাখ মাসে হয়, পূর্ণিমার তিথিতে প্রথম পূর্ণিমা তিথিতে আসলে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, বোধি এবং সিদ্ধি লাভ করেছিলেন, এবং মহাপরিনির্বাণ যেটাকে বলে সেটাও লাভ করেছিলেন। এবং এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ওনারা যেটা করেন, স্নান করেন, সূচি বস্ত্র পরিধান করা। সূচি বস্ত্র কি মানে নতুন কাপড় পরিষ্কার, মানে পবিত্র আমাদের ঈদের সময় আমরা যেটা করি, এক্স্যাক্টলি কিছুটা মানে একই ধরনের। এবং মন্দিরে বুদ্ধের আরাধনায় থাকেন ভক্তগণ, প্রতিটি মন্দিরে মানে বিভিন্ন প্রদীপ জ্বালানো, ফুলের মালা দিয়ে মন্দিরটা সাজানো, এ ধরনের ব্যাপারগুলো হয়। এছাড়া মানে বুদ্ধগণ এই দিন মানে বুদ্ধ পূজার সময় পাশাপাশি ওদের টার্ম, মানে ওদের মানে বৌদ্ধ ধর্মের যে টার্ম ওরা বলে, ওটা হচ্ছে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সমবেদ, প্রার্থনা, এই ধরনের মানে আরাধনাগুলো করে থাকেন আর কি। আমি একটু আপনার একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি কখনো বৌদ্ধদের মন্দিরে গেছেন? হ্যাঁ,
তাই না? আমার যাওয়া হয় না আসলে। আমি গিয়েছি পার্বত্য চট্টগ্রামে গিয়েছি, খুব খুব পিসফুল এনভায়রনমেন্ট ভাইয়া, মানে অসাধারণ। মানে যখন হচ্ছে টিভিতে দেখতাম তখন মনে হতো যে খুব সুন্দর, মানে খুবই অন্যরকম, এত পিসফুল। আমার মনে হয় যে কোনো ধর্মের উপাসনালয় হচ্ছে আপনার মনে মানে মোটামুটি মোরাললেস একই ধরনের শান্তি এনে দেয়, আমি সেটা বিশ্বাস করি। এবং আমার খুব খুব ভালো লেগেছে বৌদ্ধ মন্দিরে গিয়ে। আমি মানে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরে গিয়েছি, রামুর বৌদ্ধ মন্দিরে গিয়েছি। আচ্ছা, যাই হোক অভিভাবক, আমরা তো ধরেন ঈদ নিয়ে কথা বললাম, তারপরে হিন্দুদের পূজা নিয়ে কথা বললাম, বুদ্ধ নিয়ে কথা বললাম, একটা কিন্তু বাকি আছে, খ্রিস্টানদের বড়দিন। এবং এই বড়দিন আসলে যেটা করে সেটা হচ্ছে 25শে ডিসেম্বর করে। এটা নিয়ে অনেক অনেক জায়গায় অনেক রকম থিওরি আছে। কেউ বলে হচ্ছে যেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, আর কেউ বলে যে না, ইটস নট লাইক দ্যাট, এটা যীশু খ্রিস্টের জন্মদিন না, এটা মানে ওই কনফার্ম জন্মদিন না। যেমন ধরেন অনেকে বলে যে কি রোমান উৎসব থেকে আসছে, আবার অনেক উত্তর গোলার্ধে দক্ষিণ আয়ন্ত দিবস সামথিং লাইক দ্যাট, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা মানে কেউ কনফার্ম না, বাট সার্বজনীন ভাবে এখন যেটা বলে সেটা হচ্ছে যে ওকে, এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, সেটাই। এবং এটা সমস্ত পৃথিবীতে পালিত হয়, অবশ্যই বাংলাদেশেও। এই আমার মনে হয় এই মানে খ্রিস্টানদের এই যে মানে বড়দিন যেটা, এই উৎসবটাই, ক্রিসমাস যেটাই হোল ওয়ার্ল্ডে বন্ধ থাকে, রাইট? আর কোনো কিছুতে কিন্তু যেমন ঈদে কিন্তু হোল ওয়ার্ল্ডে বন্ধ থাকে না, বাট এই সময় বন্ধ থাকে। আচ্ছা, এইটার কিছু মজার জিনিস আছে যেটা আমি বাংলাদেশে কখনো মানে ওইভাবে ফিল করি নাই, যেহেতু বাংলাদেশে খ্রিস্টানদের সংখ্যা অনেক কম, সেভাবে আসলে দেখি নাই। এখানে আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওই যে কি বলে বাচ্চাদের বিভিন্ন গিফট দেয়া, হ্যাঁ, সান্টা ক্লজ গিফট নিয়ে আসে এবং গিফট দেয়, এবং প্রচলিত আছে। এখানে আরেকটা মজার জিনিস দেখলাম যে ধরেন এই অস্ট্রেলিয়াতেই এক বাসায় হচ্ছে ধরেন বুড়ো বুড়ি আছে বা একটা ফ্যামিলি আছে, পাশের বাসা হচ্ছে যে দে আর নট ক্রিশ্চিয়ান, বাট ওখানে ছোট বাচ্চা আছে, তাদেরকে গিফট দিয়ে আসে এবং বছরের পর বছর ধরে এরকম করে আসছে। এটা ইটস এ গুড থিং না? আসলে খুব ভালো লাগছে আমার কাছে শুনে। আমি এটা বাংলাদেশে কখনো আমি ইয়ে করি নাই, আমরা অতটা বুঝতে পারি না। এরকম আরো অনেক উৎসব, অনেক পালা পর্ব নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রধান পহেলা বৈশাখ তো আছেই, গ্রামাঞ্চলের নবান্ন, পৌষ পার্বণ, লোকজ উৎসবের প্রচলন আছে, সেগুলো নিয়ে কথা হবে আশা করছি। এবং এর ছাড়াও আছে আমাদের জাতীয় উৎসবগুলো। এবং চলুন এর মাঝে প্রথম গানটি শুনে আসি, যেটা কিনা বলতে পারেন উৎসব, পালা পর্বণ, মেলার একটা জাতীয় সঙ্গীত। চলুন শুনে আসি গানটি। বাঙালির ঘরে ঘরে কি মাতঙ্গলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতঙ্গলা। বছর ঘুরে এলো আর এক প্রভাতী ফিরে এলো, সুরের মঞ্জুরি বলা শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে লঙ্গনারা হেঁটে যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেখাই নাই। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে।
বেলি ফুলের মালা, বিদেশি সুগন্ধি মেখে আজ প্রেমের কথা বলা। রমনা বটমূলে গান থেমে গেলে প্রখর রোদে, এ যেন মিছিল চলে ঢাকার রাজ পথে রঙের মেলায়, এ বুঝি বৈশাখ এলো বলেই। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, হঠাৎ ছেলের ভিড়ে ললনাদের রে নাই নাই। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। আর এক প্রভাতী ফিরে এলো সুরের মঞ্জুরি, গলা শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, হঠাৎ ছেলের ভিড়ে ললনাদের রেখাই নাই। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের উন্নয়ন। এতক্ষণ আমরা শুনলাম সেটা হচ্ছে উৎসবে জাতিসংগীত, হ্যাঁ সেটাই মাকসুদের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ তো আমরা আসলে ইয়ে নিয়ে কথা বললাম, কি বলেছে আমাদের ধর্মীয় উৎসবগুলো নিয়ে কথা বললাম। আমরা এখন অভিয়াপা আমার মনে এটা হচ্ছে জাতীয় উৎসব, হ্যাঁ জাতীয় উৎসব নিয়ে আমরা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশে যে জাতীয় উৎসবগুলো আমরা পালন করি, যার প্রথমেই আসে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমরা যদি একটা প্রোগ্রাম করে ফেলছি, তারপর আমি জাস্ট একটু আর কি যে শ্রোতাদের ইয়ে করার জন্য, শেয়ার করার জন্য, যে এটা ছিল 1952 সালের 8ই ফাল্গুন 1359 বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। এবং পরে এই পুরো শহীদ দিবসটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রূপান্তর করার জন্য যারা কাজ করেছিলেন, হ্যাঁ অবদান রেখেছিলেন, এর ভিতরে হ্যাঁ দুজন প্রবাসী বাঙালি। সো একজনের নাম হচ্ছে রফিকুল ইসলাম এবং আরেকজন হচ্ছে আব্দুল সালাম। এবং এরাও যখনই আন্তর্জাতিক মাতৃভাষা বা 21শে ফেব্রুয়ারি নিয়ে কথাবার্তা বলা হয়, তখন এদেরও ঠিক একই সম্মানের সাথে স্মরণ করা হয়, যে এদের কারণে আজকে হোল ওয়ার্ল্ড নোজ দ্যাট যে এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। এবং কোইন্সিডেন্টালি একটা জিনিস জাস্ট মনে হচ্ছে এখন, দুজন শহীদের নামও কিন্তু একজনের নাম ছিল রফিক এবং একজনের সালাম। সেটাই, তাই তো চিন্তা করি। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এবং এইটা হয় হচ্ছে আপনার 1998 সালে হচ্ছে যে ওরা অ্যাপ্লাই করে, এবং 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো পাশ করে যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর আমরা 21শে ফেব্রুয়ারিকে শুধু শহীদ দিবসটা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এবং মজার ব্যাপার হচ্ছে যে শুধু বাংলাদেশে না, এটা এখন হোল ওয়ার্ল্ডে প্রত্যেকটা দেশে পালন করা হয়। হ্যাঁ, এবং আমরাই গর্বের সাথে বলতে পারি, কষ্টের সাথেও এবং গর্বের সাথে, যে আমরা আমাদের ভাষার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছিল।
পৃথিবীর কোনো জাতি সেটা করতে হয়নি। আর একটা জিনিস দেখেন, গুগল যখন এসে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লোগোটা করে বাংলাদেশের উপরে বেস করে, তখন মানে কেমন অসাধারণ একটা অনুভূতি, চিন্তা করেন। খুবই অন্যরকম একটা অনুভূতি একটা হয়। আমি এই পর্যায়ে উল্লেখ করব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের কথা, বা অনেকে এটাকে 26শে মার্চ হিসেবে অনেকের কাছে এটা পরিচিত বা অনেকে বলে থাকেন। এই দিনটি বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং অবশ্যই এটা একটি সরকারি ছুটির দিন। এবং একটু টেনশনে পড়ে গেছেন বাইরের নদিয়াপাড়ে দেখে। নদিয়াপাড়ের টেনশন, নদিয়াপাড়া দেখে আমি এত খুশি হয়ে গেছি, বাইরের নদিয়াপা বুঝতে পারছি না খুশিতে আসলে। নদিয়াপা হঠাৎ করে আসছে, এই জন্য আমি বুঝতেছি আপনাদের কথা আটকায় যাচ্ছে। কথা আটকাচ্ছে না, নদিয়াপাকে দেখে এখন একটা বিগ স্মাইল আমাদের সবার মুখে। সাথে আছেন আমাদের মাহিদ ভাই, এটা হচ্ছে আরেকটা বড় নিউজ। হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম মাহিদ ভাই। হ্যাঁ সেটাই। চলুন আমরা অনুষ্ঠানে ফেরত আসি, একটু অনুষ্ঠান নিয়ে কথা বলি। ওইদিকে না থাকে, আমরা ওদিকে ওনাদেরকে এখন দেখা যাবে না। এখন আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। 1971 সালের অবশ্যই মুক্তিযুদ্ধে, এটা আমাদের সবচেয়ে গৌরবময় ইতিহাস। এবং 26শে মার্চ ছিল পূর্ব পাকিস্তানের জনগণের আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতা সংগ্রাম শুরুর দিনটি। এবং 1971 সালের 25শে মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তান, তার মানে বর্তমান বাংলাদেশের নিরীহ জনগণের উপর হামলা চালায়। ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ এবং অনেক মানুষ মারা যায়, অনেক হত্যাকাণ্ড চালানো হয়, নারীদের উপরে পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। এই অবস্থায় বাঙালিদের মানে বাংলাদেশ পিঠ দেয়ালে থেকে গিয়েছিল, আর কিছুই ছিল না। একদম শেষ মুহূর্তে তারা মানে বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিতে শুরু করে স্বাধীনতা যুদ্ধের। এবং পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণার পরে আপামর বাঙালি জনতা পশ্চিম পাকিস্তানি জান্তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ এবং প্রায় 4 লাখ বীরাঙ্গনার অবদানের মাধ্যমে আমরা পেয়েছি এক টুকরো লাল সবুজ কাপড়, আমাদের রক্তাক্ত জাতির পতাকা। সেটাই। এরপরে স্বাধীনতা দিবসের পরপরই যে দিবসটা আছে সেটা হচ্ছে বিজয় দিবস, বিজয়ের দিন। আচ্ছা, আপনি তো ইতিহাস বলেন, আপনি কিন্তু উৎসবটা কিভাবে পালন করি সেটা কিন্তু বলেন নাই। হ্যাঁ, উৎসবটা আমি বিজয় এবং স্বাধীনতা দিবস মোরালেস একইভাবে হয়। এবং উৎসবটার মজার ব্যাপার হচ্ছে এই স্বাধীনতা দিবসের উৎসব বলতে আগে যেটা ছিল যে মানুষজন খুব স্যাড থাকতো অলওয়েজ। হ্যাঁ, মানুষজন রিমেম্বার করতো, স্মরণ করতে হচ্ছে যে ওইসব শহীদ এবং বীরাঙ্গনাদের। বাট ওই পর্যন্তই ওইটা এক ধরনের সীমাবদ্ধ ছিল। এই তরুণ প্রজন্মরে দেখবেন আপনি ডিফারেন্ট ভাবে উদযাপন করে, ওরা স্মরণ করে, ওরা রেসপেক্ট করে, সবকিছু করতেছে, সাথে নিয়ে সামনে আগানোর প্রত্যয় ব্যক্ত করে। এবং আপনি দেখবেন যে আপনি যদি স্বাধীনতা দিবসে বাংলাদেশে যান, স্বাধীনতা দিবসে দেখবেন যে আমরা করে কেন বলছি, আমরা করি, আমরা দেখুন এখানে ওইভাবে করতে পারি না। মোস্ট অফ দ্য ইয়াং ছেলে মেয়ে দেখবেন যে ওরা বাংলাদেশের ফ্ল্যাগ মাথায় লাগায়। এবং এটা শুধু স্টাইল করার জন্য নিচ্ছে ব্যাপারটা তা না, ওরা ফিল করে, ওরা ওই দিনে নতুন করে শপথ নেয় যে আমরা বাংলাদেশের জন্য, আমার দেশের জন্য আমরা এই করব। এবং ওরা স্মরণ করে হচ্ছে ওইসব মুক্তিযোদ্ধা শহীদদের এবং বীরাঙ্গনাদের। টোটালি ডিফারেন্ট ওয়েতে। এবং এই জন্য ওরা ধরেন অনেক জায়গায় আর্ট কম্পিটিশন করে, অনেক জায়গায় ওই অনেক পুরাতন মুক্তিযোদ্ধারে নিয়ে আসে, এনে বলে যে আপনি 25শে মার্চ রাত্রের কথাগুলো বলেন, কি করতেন, কি করছিলেন আপনারা। ইটস এ গুড থিং, তাই না? মানে আগে কিন্তু যেটা হচ্ছে শুধু ভাব গাম্ভীর্য নিয়েই আমরা পালন করতাম, মানে স্মরণ করতাম। এখনকার প্রজন্ম তারুণ্য অ্যাড হয়েছে এবং এটা ছড়িয়ে দিচ্ছে মানুষজন। এখন ছেলেমেয়েরা সবাই জানে যে এর সাথে পুরনো যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলোও কিন্তু রয়ে গেছে, যেমন জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড করা, সেটা রয়ে গেছে। মানুষ মানে এটা হচ্ছে আপনি বিজয় দিবসের কথা বলতেছেন। হ্যাঁ, বিজয় দিবসে ওগুলো তো আছেই, ওগুলোর সাথে ফুল দেওয়া, জাতীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং নেতাকর্মীরা সবাই, প্লাস সাধারণ জনগণ সবাই যাচ্ছে। একইভাবে 21শে ফেব্রুয়ারিতে আমরা যেটা বলা হয়নি, এটা হচ্ছে প্রভাত ফেরি হয় রাত 12টাতে, আলপনা আঁকা হয় বড় করে, মানে পুরো একদম। 21শে ফেব্রুয়ারিতে আমার মনে হয় এখন শুধু আলপনা খালি শহীদ মিনারে হয় না, এটা বলতেছিলাম যে তরুণরা এর সাথে অ্যাড হওয়ার কারণে স্প্রেড হয়ে যাচ্ছে হোল ওয়ার্ল্ড ইভেন। আপনি দেখবেন যে মানিক মে এভিনিউতে এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আলপনা করা হয়েছে এবং প্রত্যেকটা পাড়াতে
আপনার নরমাল রাস্তাগুলোতে হচ্ছে যে আপনার আলপনা করে। আগে কিন্তু আগে হয়তো সবকিছুর কেন্দ্র ছিল শহীদ মিনার এবং শহীদ মিনারেই হইতো। এখনকার ছেলে মেয়েদের ধারণা হচ্ছে যে না, আমরা যখন রেসপেক্ট দেখাবো শুধু শহীদ মিনারে গিয়ে কেন রেসপেক্ট দেখাবো, সবখানে আমরা রেসপেক্ট দেখাতে পারি, এটা ছড়িয়ে দিতে হবে। আসলে বাঙালি, ওই যে বলছিলাম প্রথমেই, বাঙালি উৎসব করতে জানে, বাঙালি আনন্দ করতে জানে, উৎসবের নতুন নতুন মাত্রা বাঙালি, আমাদের বাঙালি জাতি আমরা নিয়ে আসছি আসলে ধীরে ধীরে একটা একটা করে ইয়ে করছি। এগুলো তো গেল ধরেন জাতীয় উৎসবগুলো। আমার মনে হয় কি আপু, আমরা জাতীয় উৎসব নিয়ে কথা বললাম, এরপর আমরা গান শুনি, তারপরে আমরা অন্য টপিক অবশ্যই, কোনো সমস্যা নেই। ওকে, চলুন শুনে আসি তাহলে একটি গান। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। বাতাসে ছড়ানো সুগন্ধ, এমনে দিল ছন্দ। বাতাসে ছড়ানো সুগন্ধ, এমনে দিল ছন্দ। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যাক। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যাক। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। জেগেছে আজ সারা দেশটা, প্রাণের মেলাতে সে দেশটা। জেগেছে আজ সারা দেশটা, প্রাণের মেলাতে সে দেশটা। আজ বলছে মন্দ মনে অনন্ত, এই আশা ভালোবাসা থাক। আজ বলছে মন্দ মনে অনন্ত, এই আশা ভালোবাসা থাক। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে। প্রিয় শ্রোতা, শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমরা আছি তুমুল আড্ডায়। আড্ডার বিষয় হচ্ছে আমাদের জাতীয় দিবস, আমাদের উৎসব, আমাদের মেলা, আমাদের সবই বুঝলাম। আপনি শুধু বৈশাখের গান বাজাইতেছেন, এটা কি হচ্ছে যে সামনে পয়লা বৈশাখ, এই উপলক্ষে? অবশ্যই পয়লা বৈশাখ দেখে উৎসব মেলার গান শোনাচ্ছি, যদিও কথা বলছি বাংলাদেশের সমস্ত সংস্কৃতি বা উৎসব এবং দিবসগুলো সম্পর্কে। তারপরও বাজাতেই হবে, আনন্দের গান শুনি সাথে, এই আর কি। আপনি কি জানো ওই নৌকা বাইচ নিয়ে মনে কথা বলতেছেন? হ্যাঁ, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই ধর্মীয় জাতীয় উৎসবগুলোর সাথে আরো কিন্তু আমাদের ষড়ঋতুর সাথে মিলিয়েও কিছু উৎসব আমাদের দেশে পালিত হয়, বা কিছু যেমন নৌকা বাইচ।
এটা বর্ষাকালে নৌকা বাইচ বেসিক্যালি বর্ষাকালে হয়। বাইচ শব্দটা কিন্তু আসলে একটা ফার্সি শব্দ, এর মূল অর্থ হচ্ছে বাজি, এবং বাজি মানে হচ্ছে জুয়া, বাজি মানে মানে ওই প্রতিযোগিতা। বাজি, বাইচ, বাইচ এর অর্থ আসলে বলতে পারেন মূলত যদি এভাবে বলতে হবে আসলে খেলা। এবং এটা হচ্ছে এমন একটা মানে নৌকা বাইচ হচ্ছে এমন একটা প্রতিযোগিতামূলক খেলা যেখানে দাঁড় টানার কৌশল এবং নৌকা চালানোর যে কৌশল এর মাধ্যমে মানে বিজয় লাভ করার লক্ষ্যে একটা আমোদ প্রমোদ এরকম একটা ব্যাপার। এবং একদল মাঝি নিয়ে একটা দল গঠিত হয়, আর একদল মাঝি নিয়ে ধরেন আরো দল, এরকম করে অনেকগুলো দল মিলে নৌকা পরিচালনার প্রতিযোগিতা, এটাই হচ্ছে গিয়ে মূলত নৌকা বাইচ। তো এইটা আমাদের অবশ্যই, আমাদের দেশ তো নদীমাতৃক বাংলাদেশ, এবং নদী সবখানে নদী নদী এবং নদী, হ্যাঁ বাইরে নদী আপা, দেশে সব অনেক নদী, মানে এটা কি আর বলবো। তো নদী হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ, আয়োজন, উৎসব, খেলাধুলা সবকিছুর মধ্যেই কোনোভাবে নদী এবং নৌকার একটা সরব আনাগোনা আর কি। হ্যাঁ, তো হাজার বছরের ঐতিহ্য এবং সংস্কৃতির সংরক্ষণটাই বলতে পারেন বাংলাদেশের নৌকা বাইচ। আসলে আমি বলবো আপু, আমার কাছে অনেকে, আমি জানি না আপনি জানেন কিনা, এখন কিন্তু নৌকা বাইচটা অনেকটা বিলুপ্ত, মানে মাঝে মাঝে হচ্ছে যে তাও ইদানিং কিছু কিছু হয়, যেমন বুড়িগঙ্গাতে একটা বড় একটা হয় প্রতি বছর। ওই আগে যেরকম হতো যে আমরা যেটা শুনতাম যে প্রত্যেকটা নদীতেই হচ্ছে নৌকা বাইচের প্রোগ্রাম, হ্যাঁ, কিন্তু এখন ওভাবে করে হয়তো হয় না, ওভাবে হচ্ছে না। আরেকটা জিনিস, মজার জিনিস আপনার শেয়ার করি। আপনি কি জানেন যে নৌকা বাইচ ব্যাপারটার মানে একটা যে গল্প থাকে যে কিভাবে সূত্রপাত হয়েছিল? হ্যাঁ, তো এইটার বিষয়ে একটা জনশ্রুতি আছে, আপনার সাথে শেয়ার করি। মানে একটা জনশ্রুতি হচ্ছে এরকম যে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে, এবং জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় মানে যারা স্নানার্থীরা আর কি, যারা স্নান করতে যান, তারা ওখানে থাকে বহু নৌকার ছড়াছড়ি, এবং কে কত দ্রুত সেখানে তাদেরকে পার করে পৌঁছে দিতে পারবেন মানে লক্ষ্যস্থলে, সেটা নিয়ে নৌকার মধ্যে একটা মাঝি মাল্লাদের মধ্যে একটা মানে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অনেকেই মনে করেন কালক্রমে নৌকা বাইচটা এখান থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, এখানে আপনি কি যেটা বলছিলেন ইস্তেমার সময় এই ধরনের একটা ইস্তেমার সময় হচ্ছে যে মানে এই এক্স্যাক্টলি মানে ইস্তেমা থেকে তো নৌকা বাইচ হয় না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি কোনো নৌকা বাইচ দেখি নাই, কিন্তু ইস্তেমার সময় যেহেতু আমি মিরপুরে থাকতাম, আমি হচ্ছে যে ওই বেড়িবাঁধ দিয়ে হচ্ছে ইস্তেমায় যেতাম। তো বেড়িবাঁধের পাশে হচ্ছে আপনার তুরাগ নদী, ইফকানি মাসিন, যে আপনার সকালবেলা প্রত্যেকটা নৌকা ভর্তি মানুষ, এবং ওরা একজন আরেকজন সাথে এরকম কম্পিটিশন করে কে কত আগে গিয়ে হচ্ছে যে ইস্তেমার মাঠে পৌঁছাতে পারে। এবং ওই জায়গাও এবং ওইটা যারাই থাকে ওখানে, হ্যাঁ, ওইটা হচ্ছে একটা ধর্মীয় মানে ভাব গম্ভীর্য নিয়েই কিন্তু ওরা মজাটা করে, যে ওরা সবাই হয়তো জিকির করতেছে বা সামথিং লাইক দ্যাট। তারপরও দেখলাম যে একটা কম্পিটিশন চলতেছে, তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রলারের নৌকার একটা কম্পিটিশন হয়, যেটা ট্রলার টাইপ, যেটা ইঞ্জিন চালিত নৌকা, আর হচ্ছে আপনি হাতে যেটা দেয় সেই নৌকার হচ্ছে যে একটা কম্পিটিশন হয়। হ্যাঁ, আর আরেকটা জনশ্রুতি আছে, সেটাও আপনাকে বলি। এটা হচ্ছে গিয়ে পীর গাজীকে কেন্দ্র করে। উনি একজন মানে 18 শতকের শুরুর দিকে পীর গাজী নামক একজন মানে বিখ্যাত পীর ছিলেন। উনি মেঘনা নদীর পাড়ে দাঁড়িয়ে অন্য পাড়ে থাকা তার যারা মানে অনুসারী বা তার ভক্তদেরকে উনি আহ্বান করছিলেন। সেই সময় ঘাটে কোনো নৌকা ছিল না, সো একটা নৌকা জাস্ট পাওয়া যায়, ডিঙ্গি নৌকা, এবং সেটাতে করে যখন ভক্তরা পীর গাজীর দিকে যেতে থাকেন, মাঝ নদীতে হঠাৎ করে একটা মানে তোলপাড় বা নদীতে ঝড় ওঠে। সেই সময় ওই ভক্তকুলকে বাঁচানোর জন্য চতুর্দিক থেকে বিভিন্ন নৌকার একেবারে প্রতিযোগিতা করে এসে তাদেরকে তখন চলে আসে এবং বাঁচানোর চেষ্টা করে। অনেকে মনে করেন যে এখান থেকেও সারি সারি নৌকা ছুটে এসেছিল একে অন্যের সাথে পাল্লা দিয়ে বাঁচানোর জন্য। এখান থেকেও বাইচের একটা গোড়াপত্তন হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, না থ্যাংক ইউ। আমি আসলে একদমই আমার কোনো ধারণাই ছিল না এই গল্পগুলো নিয়ে। আমি মনে হয় এটা এমনি আসছে কোনো না কোনো ভাবে সেটাই, এটা আসলে না ঘাটাঘাটি করলে জানা যায় না। আচ্ছা, আপনি এবার আমি আপনাকে কিছু তথ্য দিই, সেটা হচ্ছে আপনি কি জানেন যে নৌকাগুলো নর্মালি যে বাইচে যেগুলো হয়, ছবিতে নিশ্চয়ই দেখছেন যে এদের গঠন কিন্তু টোটালি ডিফারেন্ট। একটা লম্বার্ডি টাইপ একটা গঠন হয়, এবং সবচেয়ে মজার যেটা হয় সেটা হচ্ছে এই নৌকাগুলোর এত সুন্দর করে সাজায়, একদম মাথায় ওখানে হয় ময়ূরের, না হচ্ছে মানে রাজহাঁস অথবা ময়ূর পঙ্খী টাইপ কিছু একটা, ওরকম করে হচ্ছে যে পুরো নৌকার আদলটা হচ্ছে ওরকম করা হয়। এবং তখন সবাই মিলে
ওই যখন ওরা বাইচ করে তখন কিন্তু আমি জানি না আপনি না আরেকটা হচ্ছে ওরা বিভিন্ন রকম সাউন্ড করে, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম গান গায় উৎসাহ দেওয়ার জন্য, মানে আরো তাড়াতাড়ি আগানোর জন্য, আরো তাড়াতাড়ি আগানোর জন্য। এটা আমাদের আসলে এটাও একটা মানে আমাদের কোর বাংলাদেশের গ্রাম বাংলার একটা আমি যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে এরকম নাকি হচ্ছে যে ওরা ওই ভাওয়াইয়া নাকি এরকম মানে সবাই মিলে কোরাস টাইপ হচ্ছে গান গেয়ে তারপরে ইয়ে করে আর কি। আচ্ছা অভিযোগ আমরা নবান্ন উৎসব নিয়ে কথা বলতে যাচ্ছিলেন মনে আপনি? হ্যাঁ, নবান্ন নিয়ে একটু বলি। নবান্ন একটা মানে আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো একদম খুবই গুরুত্বপূর্ণ একটা বাংলাদেশের উৎসব। নবান্ন শব্দের অর্থ গ্রাম বাংলার উৎসব, মেইনলি শস্য উৎসব, এবং এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গাতেই এটা একটা শস্য উৎসব আসলে হিসাবে পালন করা হয়। নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন অন্ন, এবং বাংলাদেশের কৃষিজীবী যে সমাজ শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এবং উৎসব পালিত হয়। নবান্ন তার মধ্যে একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট আর অন্যতম বলতে পারেন। এবং নবান্নর উৎসব হলো নতুন আমন ধান যখন কাটা হয়, সে ধান থেকে প্রথম চাল রান্না করার পরে গৃহস্থ, এটা সাধারণত অগ্রহায়ণ মাসে হয়, অনেকখানে এটা মানে ধান অনেকখানে মাঘেও হয়ে থাকে, মানে বেসিক্যালি তখন এটা মেইনলি হয়। এবং নবান্নের উৎসবের মূল জিনিসটা যে অমুসলিম রীতিটা বলি, এটা কি হয় মানে যে অমুসলিম রীতিতে মেইনলি যেটা হয়, নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন, পিতৃপুরুষ, দেবতা, কাক এবং বিভিন্ন প্রাণী এদেরকে উৎসর্গ করে প্রথমে এটা তাদেরকে উৎসর্গ করা হয় এবং তারপরে এদেরকে উৎসর্গ করা আত্মীয় স্বজনকে পরিবেশন করা হয়। এরপরে এই নতুন চাল দিয়ে তৈরি খাদ্য, সেটা গুড় দিয়ে মানে পিঠা দিয়ে, হ্যাঁ এটা পিঠা হতে পারে বা গুড় দিয়ে ভাত হতে পারে, যেটা হোক সেটা গৃহস্থ এবং পরিবারের অন্যান্য সদস্যরা খেয়ে থাকেন বা গ্রহণ করে থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মূলত অনুষ্ঠানটা। আমি কিন্তু একটা জিনিস জানি নবান্ন সম্পর্কে, সেটা হচ্ছে যে ধরেন আপনি কি জানেন যে কাকবলি নামে কোনো কথা শুনছেন? শুনেছি, মানে অত কাকবলিটা হচ্ছে এটা হচ্ছে লোকবিশ্বাস অনুযায়ী মানে মানুষজন এটা ইয়ে করে মানে থিঙ্ক করে এবং মানে বিলিভ করে লাইক দ্যাট যে কাকের মাধ্যমে এই যে নবান্নের সময় যে খাদ্যটা কাকরে দেওয়ার কথা বললেন আপনি, সেই খাদ্যটা কাকের মাধ্যমে মৃত লোকজনের আত্মার কাছে পৌঁছে যায়। মানে এটা ডেফিনেটলি অমুসলিম রীতিতে, হ্যাঁ ডেফিনেটলি অবশ্য সেটা। এবং ধান কাটার এই উৎসব মানে কিন্তু আসলে একটা গ্রামে একটা সাজ রব, কৃষক কিষানির মুখে একটা নতুন হাসি, কৃষকের ছেলের গায়ে নতুন জামা, মানে একটা আনন্দের একটা আমেজ। হ্যাঁ, আচ্ছা এইটা নিয়ে আমি আপনার একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি কখনো নবান্ন উৎসবে গ্রামে গেছেন? খুব ছোটবেলায়। আচ্ছা, আমি জানি না আপনার কতখানি মনে আছে, আমিও ছোটবেলায় গেছি, আমার পুরো মনে আছে। এই সময়টাতে যেটা হয় যে মানে ছোট ছোট বাচ্চাদের সবার গায়ে তো নতুন জামা থাকে, এবং ধান কিভাবে মানে ইয়ে থেকে ধান গাছ থেকে হচ্ছে যে ছাড়ে, এটা কি দেখছেন কখনো? ডিফারেন্ট জায়গায় পুরো গ্রাম জুড়ে তখন হচ্ছে মেশিন আছে, এরকম ছোট মেশিনে পা দিয়ে ঘুরায় আর হচ্ছে যে এরকম ধরে, অথবা হচ্ছে যে বাড়ি দেয়। আরেকটা আছে, আপনি কি দেখেছেন গরু দিয়ে করে যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু ঘুরতে থাকে, মারাই বলে, গরু ঘুরতে থাকে এবং নিচ থেকে ওই ধানগুলোকে পাড়ায় পাড়ায় মানে চলে যায় এবং নিচ থেকে ধানটা বের হয়ে আসে। ওই সময় যেটা করে এই যে বাচ্চাদের দলরা, এরা একবার এই বাড়িতে উঠানে যায়, ওখানে গিয়ে দেখে কত ধান হয়েছে, আবার আরেক বাড়ির উঠানে যায়, এই সময়টা ওরা খুবই মজা করে। এবং এই বাচ্চাগুলো যখনই যে বাড়িতে যাচ্ছে ওই বাড়িতেই হচ্ছে যে ওদের জন্য কিছু না কিছু খাবারের ব্যবস্থা করতেছে, ব্যাপী একটা উৎসবের আমেজ। হ্যাঁ সেটাই, এটা খুব মানে আমার কাছে খুব ভালো লাগছে আর কি, এটা যখন দেখলাম আমি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি দেখেছি ছোটবেলায়, অত বড় হয়ে সুযোগ হয়নি, কিন্তু আমি ছোটবেলায় দেখছি, কিন্তু ওই যে বললাম যে মানে এটা হ্যাঁ গেঁথে আছে আর কি। আচ্ছা, আর একটা হচ্ছে এই পিঠা উৎসব, আমার মনে হয় এই নবান্ন উৎসবের ঠিক পরপরই কাছাকাছি এটা আসে, কারণ এই নবান্ন ধান দিয়েই ওরা হচ্ছে যে প্রথম যে ধানটা পায় সেই ধান দিয়ে হচ্ছে যে পিঠাটা বানায়, এবং পিঠা বানানোর পরে এই অ্যাজ ইউজুয়াল ওরা অমুসলিম রীতি অনুসারে হচ্ছে যে ওরা ওদের দেবতার কাছে ইয়ে করে, মানে অর্ঘ্য নিবেদন করে। আবার কেউ আছে যে যারা মুসলিম তারা করে কি, অর্ঘ্য যেহেতু তারা করে না, তারা প্রথম পিঠা বানায় সবার আগে হচ্ছে যদি মেয়ে জামাই থাকে মেয়ে জামাইকে খাওয়ায়, তারপরে হচ্ছে যে কি বলে পিঠা পায়, সেটা অনুষ্ঠান হয় এবং সব আত্মীয় স্বজনে ডাকে, ডেকে তখন এই অনুষ্ঠানটা করে। এবং এই অনুষ্ঠানটারে যেটা বলে হচ্ছে আপনার
এক এক জায়গায় এক এক ওয়েতে বলে, কে বলে হচ্ছে পৌষ পার্বণ, আবার হিন্দু দিনপঞ্জিকা এটারে বলে হচ্ছে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি। ট্রাস্ট মি আপু, আমি যদি এই প্রোগ্রামে না আসতাম আমি অত জানতাম না, আমি জানতাম যে এইভাবে নরমালি আমরা আসলে অনেক এই রিসার্চটা করাতে আমাদের অনেক নতুন তথ্য আমরা এখন আসলে জানি। যেমন একটা জিনিস আমি আপনার বলি, আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে প্রাচীন হিন্দুরা এই দিনটিতে যেটা করে যে তার মানে পিতৃপুরুষ বা হচ্ছে মানে বাস্তু দেবতার উদ্দেশ্যে সেটা তিল খেজুরের গুড় দিয়ে একটা পিঠা করে, যে পিঠাটার নাম হচ্ছে তিলুয়া, এবং এই পিঠাটা নতুন ধান থেকেই হচ্ছে আপনার করা হয়, মানে নবান্নের যে প্রথম যে ধানটা হয় সেই ধান দিয়ে করা হয়। এবং এই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম যেটারে বলে, যেটা হচ্ছে যে ওই যে বললাম যে যারা এই তিলুয়াটা করে বলে তিলুয়া সংক্রান্তি বা পিঠা সংক্রান্তি। আমার মনে আপনি আমার কথা শুনতেছেন না। রিডা, নাও উই ক্যান গো ফর অ্যানাদার সং, ওকে? শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ। আই এম সরি অভিভাবক, আসলে আপনি আমার কথা কনসেন্ট্রেট করতেছিলেন না বিধায় কিন্তু আমি হচ্ছে গানে যাইতেছি। হ্যাঁ, এইবার আমি আপনার একটা প্রিয় টপিকস দেই, যেহেতু আপনি পুরান ঢাকা ছিলেন। আপনি সাকরাইন সম্পর্কে কি জানেন? সাকরাইন হচ্ছে আসলে পুরনো ঢাকার, মানে এটা পুরনো ঢাকার সবচেয়ে বড় উৎসব আমি বলবো, এবং পুরনো ঢাকার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালন করার উৎসব হচ্ছে সাকরাইন। এটা হচ্ছে ঘুড়ির উৎসব। তো মূলত যেটা হয় জানুয়ারি 14-15 তারিখে, তার মানে যেদিন পৌষ সংক্রান্তিটা হচ্ছে ওই দিন এটা মূল অনুষ্ঠানটা হয়, বাট এটার প্রস্তুতি শুরু হয়ে যায় আরো প্রায় 3-4 মাস আগে থেকে। মানে মাঞ্জা দেয়া, মানে ঘুড়ির সুতায় মাঞ্জা দেয়া থেকে শুরু করে ধরে যেটা হয় এক ল্যাম্প পোস্টের খুঁটি থেকে আরেক ল্যাম্প পোস্টের খুঁটি পর্যন্ত টান দিয়ে ঘুড়ি সুতা আটকে, তারপর বিভিন্ন কালার দিয়ে, গোলাপি বলেন, বেগুনি বলেন, সবুজ বলেন, এবং তার সাথে আবার কাচের গুঁড়ো মেলানো হয় ওটাকে ধারালো করার জন্য। হ্যাঁ, এবং হাতে কাপড় বেঁধে কাচের গুঁড়ো দিয়ে এরকম করে মাঞ্জা দেওয়া হয়। মাঞ্জা দিয়ে তারপর এটা আমি পুরনো ঢাকায় যেটা দেখেছি, আমি হচ্ছে পুরনো ঢাকার কোর্ট হাউস স্ট্রিট ওই এলাকার, ওখানে যেটা দেখেছি সেটা হচ্ছে যে ধরেন
একদল থাকে এরা ঘুড়ি উড়াচ্ছে, হ্যাঁ, আর ধরেন এক ছাদের সাথে আরেক ছাদের প্রতিযোগিতা হচ্ছে, আরেক দল হচ্ছে যে ঘুড়ি কুড়াচ্ছে। এদের থাকে হচ্ছে লম্বা একটা বাঁশের মতো, ওই যে ঝুল ঝাড়ু বলে একটা ব্যাপার ছিল না, ওরকম একটা লম্বা বাঁশের সাথে কিছু তার কাটা বা মানে ডাল ছোট ছোট মিলিয়ে একটা কেমন একটা ক্যারিকেচার টাইপের তৈরি করা হয়, ওটা দিয়ে চেষ্টা করা হয় যে ঘুড়িটাকে নামানো যায় কিনা। মানে তোদের 3 দলের মধ্যে একটা যুদ্ধ। এবং যেদিন অনুষ্ঠানটা হয় সেদিন ধরেন সারাদিন মজার মজার খাওয়া, বিভিন্ন গান, হাওয়া মে উঠতা যায়, মানে পুরোনো ঢাকা একদম পুরোনো হিন্দি গান চলতে থাকে, সাথে নতুন যুগে ধরেন সেই তুমি কেন অচেনা হলে ওগুলোও হচ্ছে, ব্যান্ড সং, মানে নতুন দিনের গানগুলো সবকিছু হচ্ছে সাথে, মানে এমন উৎসব। এবং শেষে এন্ড অফ দ্য ডে যখন সূর্য ডুবে যায় তখন ওই যে মুখে কেরোসিন নিয়ে তারপর আগুনের মশাল জ্বালানো, মানে জোরে আগুনের মশাল জ্বালানো, যেটা ওটা একটা মাস্ট, ওটাও হয়। এটা একটা খুবই কালারফুল এবং অসাধারণ একটা অনুষ্ঠান। তো আমি জানি না এখনো কি হয় নাকি, কারণ এখন তো অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাওয়ার কথা, তারপরে বিল্ডিং ছাদে হয়, অবশ্যই হয় না। আসলে শ্রোতা বন্ধুরা, আমরা আজকে চেষ্টা করতেছিলাম যে আমরা কোনোভাবে সবগুলো উৎসব নিয়ে কথা বলার জন্য, তো আমার যেটা মনে হয় আমরা আসলে সময় স্বল্পতার কারণে সবকিছু আমরা বলতে পারবো না, এবং আমরা মনে হয় ফিরে আসবো। হ্যাঁ, আমাদের মনে হয় এটা নিয়ে আরেকটা পার্ট করা উচিত, আরেকটা এপিসোড করা উচিত আমাদের। বাট আমি আপু এই ক্ষেত্রে যেটা করতে চাই সেটা হচ্ছে যে কিছু উৎসবের কথা শুধু নামগুলো মেনশন করতে যাই না, যাতে অনেকে জানি না যে উৎসবগুলো হয়। যেমন ভাওয়াইয়া উৎসব, তবলা উৎসব, তারপরে হচ্ছে গানের সুরে দেশ জাগাও, এটা একটা সঙ্গীত উৎসব। পৌষ নবান্ন উৎসব যেটা আমরা অলরেডি কথা বললাম, পথনাট্য উৎসব, লোকজ উৎসব, মধু মেলা আছে একটা, তারপরে কবিতা উৎসব, আর নৌকা বাইচ ঘুড়ি উৎসব তো একটু আগেই বলে এসেছি। এর সাথে আছে লালন উৎসব, লালন ফকিরকে নিয়ে যেটা হয়, আনন্দ উৎসব নামও কিন্তু একটা হয়, যেটা জাহাঙ্গীরনগরে মূলত হয়ে থাকে। এটা আমারও আসলে আগে জানা ছিল না, এই রিসার্চেই বের হলো। তারপর হচ্ছে দোল পূর্ণিমা হিন্দু সম্প্রদায়ের উৎসব, যাত্রা, ছড়া উৎসব, খাবার উৎসব, হালখাতা উৎসব। হালখাতা তো এখন হয় কিনা আমি জানি না, এখনো হয়, সেটাই ওই যে স্বর্ণের দোকান হয়। তারপরে লোকজ গানের উৎসব, সব ভাওয়াইয়া ভাটিয়ালি এইসব গান নিয়ে সব ধরনের রিলিজিয়াস মানে লোকজনই ওই উৎসবগুলো পালন করে। শিশুদের জন্য একটা উৎসব হয়, শিশু উৎসব, নৃত্য উৎসব। আর একটা মজার উৎসব আমি পাইছি, সেটা হচ্ছে খনি পরিবারের উৎসব। পহেলা মে নিয়ে কিছু, না পহেলা মে নিয়ে, এটা হচ্ছে যে কয়লা শ্রমিক যারা আছে আর কি, ওরা উৎসবটা কয়লা খনি শ্রমিকদের পরিবার এবং মালিক পক্ষ মিলে উৎসবটা পালন করে। বর্ষা উৎসব, ফল উৎসবটা আমার খুব সম্ভবত বর্ষার সময় হয়। তো আর ধরেন এছাড়াও রিলিজিয়াসলি যদি অনেকে বলে ইফতার একটা উৎসব, এটা একটা উৎসব বলা যায়। আচ্ছা, এতক্ষণ আমরা কিন্তু সব রকমের বাংলাদেশ উৎসব নিয়ে কথা বলছি, কিন্তু সামনে যে উৎসবটা আসছে আমার মনে হয় আমরা অলরেডি প্রায় 65-66 মতো উৎসবের কথা অলরেডি বলে ফেলেছি বাংলাদেশের। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সামনে যে প্রোগ্রামটা আসছে, উৎসবটা আসছে, আমরা সেটা নিয়ে কিছু ইতিহাস বলি। ইন দ্য মিনটাইম আমরা হয়তো শ্রোতা বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না, যা আমাদের যা প্ল্যান ছিল যে আমরা আপনাদের সাথে অনেক কথা বলবো, সেটা সময়ের জন্য হয়নি। বাট নেক্সট প্রোগ্রামে জাস্ট আফটার পহেলা বৈশাখ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে ফিরে আসতে এবং আপনাদের সাথে পহেলা বৈশাখ নিয়ে কথা বলতে। আপু, ইউ ক্যান স্টার্ট, আপনি কি বলতে চান? বাদল ভাই, মানে পহেলা বৈশাখের উৎসবটার প্রচলন কিন্তু করেছিলেন মানে সম্রাট আকবর, এটা জানেন তো? এটা হচ্ছে মেইনলি কৃষি ফলনের উপরে ভিত্তি করে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা, মানে ওটার টাইমিংটা মিলিয়ে মূলত এটা মানে পহেলা বৈশাখের সূত্রপাত হয়। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয় সে সময়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবর, মানে যখন সম্রাট আকবর যখন সিংহাসনে আরোহণ করেন সেই সময়। এবং প্রথম থেকে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ, তারপরে বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আচ্ছা, আপনি কি জানেন যে এই 14ই এপ্রিল আমরা যে পহেলা বৈশাখটা করি, সেম পহেলা বৈশাখ ইন্ডিয়াতে উদযাপন করে, সেম পহেলা বৈশাখটা মানে ওরা অন্য নামে করে, আপনি শ্রীলঙ্কাতে করে, ওদেরও কিন্তু নববর্ষ। তাই আমি এদের জানতাম না, আমি এটা অস্ট্রেলিয়া এসে দেখলাম যে ওরা নববর্ষ করছে সেম ডেতে। তার মানে ওই তখন সম্রাট আকবরের আন্ডারে যতগুলো ছিল সবাই সেম ডেতে হচ্ছে করে, সেটা করেছিল। আর এছাড়া বাংলাদেশের যে
আরো যে অনুষ্ঠানগুলো আমরা মানে বাংলাদেশে যেটা করে থাকি, রমনা বটমূলের অনুষ্ঠানের কথা তো আসলে না বললেই না, মঙ্গল শোভাযাত্রা, দুটো উৎসব আমি আসলে বলতে চাই, এটা অনেকেই হয়তো জানেন না, মানে দুটো মেলা হয়, এটা যেমন একটা হচ্ছে বউ মেলা। আচ্ছা আচ্ছা, আপনি কি জানতেন? না না, এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তবে আমার মনে হয় আমরা নেক্সট টাইম যখন আসবো তখন আমরা এগুলো ডিটেল নিয়ে আসবো। এই বৌমেলাটা হয়, আমি একটু এক লাইনে বলে দিই দর্শকদের, সেটা হচ্ছে যে এটা হয় সোনারগাঁয়ে, এরকম একটা মেলা, ঘোড়া মেলা হয় সোনারগাঁয়ে। এগুলো সব কিন্তু আমাদের পহেলা বৈশাখ সংক্রান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, না শ্রোতা বন্ধুরা, আমরা ডেফিনেটলি আবার ব্যাক করবো ইনশাআল্লাহ, এবং আমরা এগুলো নিয়ে আরো বেশি কথা বলবো, আরো বিস্তারিতভাবে কথা বলবো। যাওয়ার আগে শুধু আমরা একটা জিনিস বলে যেতে, সেটা হচ্ছে যেহেতু পহেলা বৈশাখ সামনেই আসতেছে, এবং আপনি জানেন যে এখানে অনেকগুলো অর্গানাইজেশন আছে এবং যারা সবাই অলমোস্ট পহেলা বৈশাখ উদযাপন করতেছে, এবং বাংলাদেশে একদিন পহেলা বৈশাখ, আমাদের অনেক দিন পহেলা বৈশাখ, একটা অর্গানাইজেশন এক সময় এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায়, সেটাই। এবং অস্ট্রেলিয়ার বড় একটা হয় সিডনি, মেলবোর্নে। হ্যাঁ, সিডনিতে মনে হচ্ছে 18 তারিখে বিশাল করে একটা মেলা হচ্ছে অলিম্পিক পার্কে। সো আমি শ্রোতা বন্ধুদের বলবো যে আপনারা ফেসবুকের পাতায় চোখ রাখুন এবং ওখান থেকে দেখে নিন কখন কোথায় কারা প্রোগ্রাম করতেছে, এবং আশা করি আপনারা প্রোগ্রামগুলো এনজয় করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ নববর্ষ। শুভ নববর্ষ শ্রোতা বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক সময়। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে বিলাক, যাক যাক এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি। Small business in South Australia is hurting right now. As a business,